সাম্প্রতিককালে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে বাতরোগ কিংবা কোমরে ব্যথাজনিত সমস্যা দিনকে দিন বেড়েই চলেছে। এই ধরনের রোগ বা সমস্যা আগে কিন্তু শুধুমাত্র বয়স্কদের ক্ষেত্রেই দেখা যেত, যা বর্তমানে তরুণ তরুণীদের মধ্যেও খুব বেশি দেখা যাচ্ছে। অনেক সময় তারা সাধারণ হাত ব্যথা, পা ব্যথা, কোমর ব্যথা কিংবা জয়েন্টের পেইনগুলোকে সাধারণভাবে ট্রিটমেন্ট নিচ্ছে না, ভাবছে ভালো হয়ে যাবে। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে সঠিক সময়ে চিকিৎসা না নেওয়ার কারণে কিংবা সচেতনতার অভাবে তাদের জীবন দিনকে দিন কঠিন থেকে কঠিনতর হচ্ছে। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি RTVর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নিভিয়ান। পুরো সময় জুড়ে আলোচনায় আপনাদের সাথে থাকব আমি তমালিকা বিশ্বাস। আজকের এই আলোচনায় আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ নাজিবুর রহমান খোকন, সহকারী অধ্যাপক রিউমেটোলজিস্ট, বাত ব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমাদের আজকের এই আয়োজনে আমরা কিন্তু বাত ব্যথা এসব নিয়ে আলাপ করব, যেটা নিয়ে আপনি অনেক দিন ধরে প্র্যাকটিস করছেন। স্যার, প্রথমেই যদি আমাদেরকে বলেন যে বাত রোগ বলতে আসলে কি বোঝায়? বাতরোগ বলতে আমাদের সমাজে যেটা প্রচলিত আছে, যে আমাদের রুগীরা যেটা মনে করেন সেটা হচ্ছে শরীরে কোথাও ব্যথা হওয়া, একটা অংশে বিশেষ করে হাঁটুর আশেপাশে, শরীরের যে কোনো গিরার আশেপাশে ফুলে যাওয়া, লাল হয়ে যাওয়া, চামড়ার মধ্যে কোনো ধরনের পরিবর্তন আসা, এটাকে আমরা সোসাইটিতে সবাই বাতরোগ হিসেবে জানে। কিন্তু বাতরোগ ব্যাপারটা একটু জটিল। পৃথিবীতে এখনও গবেষণালব্ধ হিসেবে আমরা জানতে পারলাম যে অ্যারাউন্ড 200-র মতো বাতরোগ কিন্তু চিকিৎসা বিজ্ঞানে রয়েছে। আমাদের রুগীরা বা আমরা সাধারণ মানুষজন বাতরোগকে একটা নির্দিষ্ট রোগ মনে করলেও আমি বলবো চিকিৎসা বিজ্ঞানে এখনও পর্যন্ত প্রায় 200 ধরনের বাতের প্রকারভেদ রয়েছে। তো বাতরোগ একটা সিঙ্গেল কোনো রোগ না, এটা অনেক ধরনের রোগের একটা সমষ্টি, একটা গ্রুপ অফ ডিজিজ যদি বলি সেটা। তো বাতরোগ বলতে যেটা আমি আগেই বললাম যে কোনো গিরার আশেপাশে ফুলে যাওয়া, ত্বক লাল হওয়ার পাশাপাশি কিন্তু আরও অনেক ধরনের লক্ষণ থাকে। যেমন কিছু কিছু বাতরোগ কিন্তু ফুসফুসে আক্রান্ত করে, কিছু কিছু বাতরোগ চোখে আক্রান্ত করে, কিডনিতে আক্রান্ত করে, হার্টে আক্রান্ত করে। বাত বলতে যে শুধু ব্যথা তা কিন্তু না, অনেকগুলো বাতের মধ্যে বিভিন্ন ধরনের লক্ষণ থাকে। যেমন আমরা সচরাচর একটা বাতের কথা সবসময় শুনি, সেটা হচ্ছে হাঁটুর ব্যথা, যেটা হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস বলি, এটা মূলত হাঁটুতেই থাকে। আবার এছাড়া আরও কিছু বাতের কথা আমরা শুনি বা জানি। এর মধ্যে একটা হচ্ছে রিউমেটয়েড আর্থ্রাইটিস, যেটা মূলত আমাদের শরীরের অলমোস্ট প্রতিটা ছোটো ছোটো গিরাগুলোকে আক্রান্ত করে, ঘাড়ে আক্রান্ত করতে পারে। এটা শুধু যে গিরায় আক্রান্ত করে তা না, এর পাশাপাশি কিন্তু এই রিউমেটয়েড আর্থ্রাইটিস কখনো ফুসফুসে আক্রান্ত করতে পারে, নার্ভ মানে স্নায়ুতেও আক্রান্ত করতে পারে। এছাড়া আর যে বাতগুলোর কথা সচরাচর আলাপ করা হয় এর মধ্যে স্পন্ডাইলো আর্থ্রাইটিস, যেটা মূলত মেরুদণ্ডের একটা বাত। সোরিয়েটিক আর্থ্রাইটিস একটা আমরা বলে থাকি, যেটা হচ্ছে যাদের সোরিয়েসিস নামে এক ধরনের ত্বকে রোগ থাকে, চর্মরোগ। সেই চর্মরোগের কারণে স্কিনে সোরিয়েসিস থাকে, সাথে কিন্তু গিরায়ও ব্যথা হয়, মেরুদণ্ডেও ব্যথা হয়, তখন এটাকে আমরা সোরিয়েটিক আর্থ্রাইটিস বলি। আর একটা খুব ওয়েল নোন বাতের কথা সবাই জানেন, সেটা হচ্ছে ইউরিক অ্যাসিড জনিত বাত, যেটাকে আমরা গাউট বলে থাকি বা গেটে বাত বলে থাকি। স্যার, এই যে বাতরোগ নিয়ে আমরা কথা বলছি, এই বাতরোগটি আসলে কেন হয়? চিকিৎসা বিজ্ঞানে অনেক গবেষণার পর মোটামুটি আমরা 3টা কারণকে শনাক্ত করতে পেরেছি। আরও অনেকগুলো কারণ আমাদের অশনাক্তিত রয়ে গেছে, কিন্তু 3টা কারণের মধ্যে প্রধান কারণ হচ্ছে কিছু আপনার জন্মগত বা জেনেটিক প্রবণতা, মানে আপনার শরীরে যে জিন থাকে, বংশ পরম্পরা থাকে, তার মধ্যে কিছু বাতের জিন বা আমাদের পারিবারিক একটা লিঙ্ক থাকে, যেটার কারণে বাতরোগ হওয়ার সম্ভাবনা থাকে। বেশ কিছু বাত কিন্তু খুব সাংঘাতিকভাবে পারিবারিকভাবে সম্পৃক্ত। আরেকটা কারণ যেটা আমরা বলি সেটা হচ্ছে বডির যে ইমিউনিটি থাকে, আমাদের যে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা থাকে, সেই প্রতিরক্ষা ব্যবস্থাটা ওর কাজ হচ্ছে কিন্তু বাইরের রোগ জীবাণুকে আটকে দেওয়া, কিন্তু সে কখনো কখনো কিন্তু নিজের শরীরের এগেনস্টে বিভিন্ন টিস্যুর বা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গিরার এগেনস্টে এই অনেকটা সে চিনতে পারে না, তখন সে নিজেই নিজের শরীরে আক্রমণ করে। তখন সে রোগকে আমরা বলি যে অটোইমিউন ডিজিজ। এটা একটা কারণ, অটোইমিউনিটি একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে সেটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল বা আমাদের পারিপার্শ্বিক যেগুলো, এর মধ্যে একটা তো অবশ্যই, যেমন কারো যদি ইনফেকশন হয়, ইনফেকশন পরবর্তী কিন্তু শরীরে বাত হওয়ার চান্স থাকে। যেমন আমরা জানি চিকেনগুনিয়া, কারো কারো ক্ষেত্রে চিকেনগুনিয়া ইনফেকশন হওয়ার পর কিন্তু অনেকের দীর্ঘকালীন গিরে ব্যথা থাকছে, তাহলে চিকেনগুনিয়া আর্থ্রাইটিস একটা কিন্তু বাত। এছাড়া ধরেন কেউ স্মোকার হলে, ধূমপায়ী হলে তার কিন্তু বাত হওয়ার সম্ভাবনা থাকে। মানসিক যে আমরা স্ট্রেসের কথা বলি, এগুলো কিন্তু কিছু কিছু বাতের ক্ষেত্রে বাড়িয়ে দিতে পারে। কিছু কিছু খাদ্যাভ্যাস, যেমন
আমি যে বললাম ইউরিক অ্যাসিড জনিত বাত, যেখানে ইউরিক অ্যাসিড বেড়ে গিয়ে গাউটি একটা বাত হয়, বিশেষ করে বিভিন্ন প্রাণীর অঙ্গ প্রত্যঙ্গের, বিশেষ করে যেমন কলিজা, লিভার, বট এগুলো খেলে কিন্তু অনেকের এই শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে গিয়ে ইউরিক অ্যাসিড জনিত বাত হতে পারে। তার মানে কারণটা কিন্তু নানাবিধ, এরপরও কিন্তু অনেকগুলো কারণ আমরা এখনো জানি না। তো কেউ এটা বলতে পারে না যে আমার পারিবারিক হিস্ট্রি আছে বলে আমার এই বাত হয়েছে, তাও না। কিন্তু আবার পারিবারিক হিস্ট্রি না থাকলেও বাত হতে পারে, থাকলেও হতে পারে। বাত আসলে কথাটা এত কমন, বাসায় কারো ছোটোখাটো ব্যথা হলে আমরা ছোটোবেলা থেকে শুনি তোমার বাত আছে, তোমার মার আছে, তোমার দাদির আছে, তোমারও আছে। তো অনেকটা এভাবেই কথাটা প্রচলন এসেছে যে বাতরোগটা বংশগতভাবে আসে। আপনি এখনই বললেন যে বংশগতভাবে না, অন্যান্য অনেক কারণে আসলে বাতরোগটা আসতে পারে। এক্ষেত্রে কোন রোগীদের বা সাধারণ জনগণের মধ্যে কাদের এই রোগ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এবং রোগের ঝুঁকিটা বেশি থাকে? আসলে বাত আমি তো বললাম যে 200 ধরনের বাত আছে, এর মধ্যে কিছু কিছু বাত বিভিন্ন বয়সে হয়। যেমন আমি যদি খুব ছোট বয়সী যাদের গিরায় ব্যথা হয়, তাদের সাধারণত 2 ধরনের বাত হয়। একটা হচ্ছে রিউমেটিক ফিভার আমরা বলি, এছাড়া আরেকটা বাতের কথা বলা হয় যেটাকে বলা হয় জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস, এটা বাচ্চাদের হয়। এটাও কিন্তু প্রদাহজনিত বাত, মানে যেখানে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাগুলো একটা নির্দিষ্ট জায়গায় আক্রমণ করে এবং ওখানে প্রদাহ হয়ে সেই ব্যথা হয়, যেমন জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস। এছাড়া যে বাতের কথা ধরেন মধ্যবয়স থেকে ইয়াং বয়স যারা ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে একটা বাত হয়, রিয়েক্টিভ আর্থ্রাইটিস নামে একটা বাত হয়। তারপর হচ্ছে স্পন্ডাইলো আর্থ্রাইটিস নামে একটা বাত হয়। এগুলো কিন্তু ইয়াং বয়সে হয়। আর একটু মধ্যবয়সী হলে কিন্তু যে বাতটা হয় সেটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, যেখানে আমি বললাম যে এটা সাধারণত মহিলাদের একটু বেশি হয়, মানে আমাদের নারী মা বোনদের বেশি হয়। ওনাদের ক্ষেত্রে এটা ছোটো ছোটো গিরায় ফুলে যায়, আস্তে আস্তে ছোটো ছোটো গিরায় আড়স্যতা থাকে, সকালে ঘুম থেকে ওঠার পর তাদের ব্যথা থাকে, বিশেষত রাত্রেবেলা ব্যথা বেড়ে যায়, দিনের বেলা নাড়াচাড়া করলে একটু ব্যথা কমে যায়, এই ধরনের লক্ষণ থাকে, তখন এটাকে আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস বলি। আবার বয়স হলেও কিছু বাত থাকে, যেমন হাঁটুর ক্ষয়জনিত কিছু কারণে একটা বাত হয় যেটাকে আমরা অস্টিও আর্থ্রাইটিস বলি। আর কিছু কিছু বাত কিন্তু যে কোনো বয়সে হতে পারে, যেমন গাউট একটা বাত, আমি ইউরিক অ্যাসিড জনিত বাতের কথা বললাম। সোরিয়েটিক আর্থ্রাইটিস একটা বাত, এটা যে কোনো বয়সেই হতে পারে। তার মানে বয়স কোনো ফ্যাক্ট না, বিভিন্ন বাত বিভিন্ন বয়সে কিন্তু লক্ষণ প্রকাশ পায়। আপনি তো বললেনই স্যার যে কোনো বয়সে বাতটা হতে পারে। এখন আপনি নিয়মিত যখন প্র্যাকটিস করেন সে সময় কোন বয়সী রোগীরা আপনার কাছে সব থেকে বেশি আসে এই বাত রোগ নিয়ে? আমি তো বললাম যে কোনো বয়স কিন্তু বাত না হওয়ার জন্য ইমিউন না, কিন্তু সচরাচর আমরা যেটা পাই বাতের রোগীদের মধ্যে একটা বড় অংশ কিন্তু হচ্ছে মধ্যবয়সী নারীদের কিন্তু এই ধরনের প্রদাহজনিত বাতটা বেশি হয়। আর এছাড়া মধ্যবয়সী বলতে বোঝাচ্ছে 40 বছর পরে এই রোগের ক্ষেত্রে যেটা আমরা প্রদাহজনিত বাত যেটা সবচেয়ে বেশি পাই সেটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। আর যারা ইয়াং, বিশেষত 20 থেকে 40 বছর, তাদের ক্ষেত্রে আমরা স্পন্ডাইলো আর্থ্রাইটিস বাতটা বেশি পেয়ে থাকি। আর 60-এর পরে যে বাতটা আমরা পাই সেটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস, যেটা মূলত হাঁটু, শরীরের বড় বড় গিরায় আক্রান্ত হয়। প্রশ্নের উত্তরে স্যার আপনি একটা কথা বলেছেন যে 40 ঊর্ধ্ব মহিলাদের, কেন মহিলা, পুরুষ নয় কেন? আমাদের শরীরের মানে বিভিন্ন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, এটা শরীরের বিভিন্ন হরমোনের উপরও কিছু ইফেক্ট থাকে। তো বলা হচ্ছে প্রদাহজনিত বাতগুলো একটু আমাদের নারীদের বেশি হচ্ছে। এর মূল কারণ কিন্তু হচ্ছে তাদের শরীরে একটা ইস্ট্রোজেন হরমোন থাকে, সেই হরমোনটা মূলত শরীরের এই যে অটোইমিউনিটির কথা আমি একটু আগে বললাম যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা নিজের শরীরে অ্যাটাক করে, এই অটোইমিউনিটি হওয়ার রিস্কটা বাড়িয়ে দেয়। এর ফলে হচ্ছে কি এই হরমোনের ইফেক্টের কারণে ওনাদের ক্ষেত্রে এই প্রদাহজনিত বাতের মানে হারটা অনেক বেশি। অনেক রোগী আছেন আপনাদের কাছে এসে নিশ্চয়ই বলেন যে সকালে ঘুম থেকে ওঠার পর শরীর আড়ষ্ট হয়ে আছে, বা হাত নাড়ানো যাচ্ছে না, উঠে বসা যাচ্ছে না, বা বসলেও পা ফেলে হাঁটতে যাওয়া যাচ্ছে না। এগুলো কি বাতের লক্ষণ, বা এর সাথে বাতের কি সম্পর্ক আছে? একদম, মানে আপনি যে পয়েন্টগুলো বলছেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। মূলত আমরা প্রদাহজনিত যে বাতের কথা বলি, সে বাতের প্রধান লক্ষণ হচ্ছে কিন্তু ব্যথাটা বিশ্রামে বাড়ে। মূলত আপনি সন্ধ্যা হতে হতে যখন সারাদিনের কাজ শেষ হবে তখন ব্যথাটা বাড়া শুরু হয়, মধ্যরাতে ব্যথা অনেক বেড়ে যায়। স্পন্ডাইলো আর্থ্রাইটিস যে বাতের কথা আমি আপনাকে বলছিলাম, এটা মূলত দেখা যাচ্ছে রাতে ব্যথা বাড়ে, ভোর রাতে কোমর ব্যথা, মানে ব্যথার কারণে ঘুম ভেঙে যাচ্ছে, সকালে ওঠার সময় বেশ আড়ষ্টতা কাজ করছে, এরপর আস্তে আস্তে চলাফেরা কাজকর্ম করলে এই ব্যথাটা কিছুটা কমবে, সারাদিন মোটামুটি সহনীয় থাকবে। এটা কিন্তু ওই প্রদাহজনিত বাতের একটা খুব ক্লাসিক্যাল মানে ডেসক্রিপশন। এই বর্ণনাটা কোনো রোগী যখন আমাদেরকে দেয় তখন আমি বলি যে আপনার ক্ষেত্রে একটা প্রদাহজনিত বাত হওয়ার সম্ভাবনাই বেশি, এবং এই হিস্ট্রিটা খুবই গুরুত্বপূর্ণ। আর ধরেন কিছু বাত থাকে যেগুলো মূলত বিশ্রামে ব্যথা কম থাকে, কিন্তু যখন আপনি হাঁটা চলা করতে যাবেন, সিঁড়ি বাইবেন, তখন আপনার ব্যথা অনুভূত হবে, তখন সে বাতকে আমরা বলি ডিজেনারেটিভ আর্থ্রাইটিস। এটা হচ্ছে প্রদাহজনিত না বাত,
যেমন আমি অস্টিওআর্থ্রাইটিস যেটা হাঁটুর ক্ষয়জনিত বাতের কথা বলছিলাম, সেটা মূলত মানে বিশ্রামে আপনার ভালো লাগবে, হাঁটাচলা করলে বা যে কোনো ধরনের সিঁড়ি বাওয়া বা যে কোনো কাজ করলে এই ব্যথাটা বাড়বে। এই যে বিশ্রামের সাথে যে বাতের যে সম্পর্ক, আপনি বলতে চাচ্ছেন সব ধরনের বাতে এই ধরনের জিনিসগুলো থাকে না, সব লক্ষণ সব বাতের জন্য সমান না। তাহলে আমাদের যদি বয়স অনুযায়ী ভাগ করা যায়, সাধারণভাবে আমাদের সাধারণ জনগণের জন্য আপনি যদি একটু বুঝিয়ে বলেন যে কোন বয়সে কোন ধরনের লক্ষণগুলো দেখলে আমরা বুঝবো যে তাকে বাতের ডাক্তারের কাছে নিতে হবে কিংবা এই বিষয়ক পরামর্শ তার প্রয়োজন। আমরা সাধারণত ব্যথাকে খুব পাত্তা দেই না। যেমন কারো ছোট ছোট গিরাই, হাতের ছোট ছোট গিরাই, উনি সকালে ঘুম থেকে ওঠার পর ওনার মনে হচ্ছে হাতগুলো জ্যাম হয়ে আছে, আড়ষ্ট হয়ে আছে, এরপরে উনি কাজকর্ম করার পর একটু ফ্রি হচ্ছে, দেখা যাচ্ছে উনি এটাকে পাত্তা দিচ্ছেন না, উনি নিকটবর্তী কোনো ফার্মেসিতে গিয়ে ব্যথার ওষুধ খাচ্ছেন, কখনো কখনো বাতের ওষুধ ভেবে স্টেরয়েড জাতীয় ওষুধ নিচ্ছেন। উনি এই ওষুধগুলো খাওয়ার পর কিছু উপশমও পাচ্ছেন, কিন্তু ওনার রোগ তো শনাক্ত হচ্ছে না। ব্যথার ওষুধ কিন্তু তার ব্যথা সারাবে, কিন্তু বাতের যে আলাদা ওষুধ থাকে সেটা কিন্তু এখানে উনি নিচ্ছেন না, তো এটা উনি অবহেলা করছেন। এছাড়া ধরেন মিডল এজে মানে ইয়াং, উনি দিনের বেলা খুব ভালো, রাতের বেলা গিয়ে ওনার প্রদাহজনিত কোমর ব্যথা হচ্ছে, উনিও পাত্তা দিচ্ছেন না, কিন্তু এটা তার একটা খুব হয়তো উনি স্পন্ডাইলো আর্থ্রাইটিস যে বাতের কথা বলছিলাম, যে অ্যানকাইলোজিং স্পন্ডাইলো আর্থ্রাইটিস, এটার কারণে কিন্তু তার এই ধরনের ব্যথা হতে পারে। তো আমি বলবো যে কোনো ব্যথা মোটামুটি 2 মাসের অধিক যদি কারো থাকে এবং সেই ব্যথা যদি উনি অল্প ব্যথার ওষুধ খাওয়ার পর যদি সেই ব্যথা না যায়, উনিকে সারাক্ষণই ব্যথার ওষুধ খেতে হয়, ওই ক্ষেত্রে তার অবশ্যই একজন বাতরোগ বিশেষজ্ঞ, মূলত রিউমাটোলজিস্ট, বা অনেক ক্ষেত্রে আমাদের আরও কিছু আমাদের সাপোর্টিভ স্পেশালিটি থাকে, যেমন ফিজিক্যাল মেডিসিন, তারপর মেডিসিন, ওনার যে কোনো একজন স্পেশালিস্টের কাছে তার এই সমস্যাগুলো নিয়ে তার পরামর্শ নেওয়া উচিত। আমাদের আজকের আয়োজনে স্যার আপনার কাছ থেকে বাতরোগ নিয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। সময় হয়েছে ছোট্ট একটু বিরতি নেওয়ার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTVর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নিভিয়ান। ফিরে আসছি ছোট্ট একটু বিরতির পর। বিরতির পর সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি RTVর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নিভিয়ান। আজকের আয়োজনে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ নজিবুর রহমান খোকন, সহকারী অধ্যাপক রিউমাটোলজিস্ট, বাত ব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ। স্যার, এই পর্যায়ে অনুষ্ঠানে আপনার কাছ থেকে আমি জানতে চাইবো, আমরা যেহেতু বিভিন্ন ধরনের বাত নিয়ে কথা বলছি, সোরিয়াটিক আর্থ্রাইটিস নামে যে বাতটা আছে সেই বাত সম্পর্কে সাধারণ যে ধারণা আপনি আমাদেরকে দিতে পারবেন সেটাই। সোরিয়াসিসটা হচ্ছে একটা দীর্ঘস্থায়ী চর্মরোগ, এই যে বললাম যে পারিবারিকভাবে হয় কিনা, এই যে সোরিয়াসিসটা কিন্তু একটা পারিবারিকভাবে কিন্তু বাবা মা থাকলে ছেলে মেয়েদের হওয়ার রিস্ক থাকে। সোরিয়াসিস যে চর্মরোগ, এখানে মোটামুটি যেটা হয়, মাথায় বা শরীরের যে কোনো একটা স্থানে খুশকির মতো চামড়া উঠতে থাকে, চুলকালেই চামড়া উঠতে থাকে। তো যাদের সোরিয়াসিস থাকে তাদের সাধারণত 30% রোগীর ক্ষেত্রে জীবনে কোনো একটা সময় গিয়ে তাদের গিরায় ব্যথা হয়, সাধারণত সেটা 5-6 বছর পরে। কারো কারো ক্ষেত্রে কিন্তু সোরিয়াসিস হওয়ার আগেও ব্যথা আসতে পারে। তো সোরিয়াসিস থাকার পর যখন 5-7 বছর পরে কোনো রোগী তার গিরায় ব্যথা অনুভব করেন, তার মেরুদণ্ডে, কোমরে যদি ব্যথা অনুভব করেন, যে ব্যথাটা মূলত রাতে বাড়ছে, বা হঠাৎ করে কোনো একটা গিরা ফুলে যাচ্ছে, কোনো একটা আঙ্গুল, পুরো আঙ্গুল ফুলে যাচ্ছে, যেটাকে আমরা সসেজ ফিঙ্গার বা ড্যাকটালাইটিস বলি, এরকম হচ্ছে, তার নোকে কোনো ধরনের পরিবর্তন আসছে, তখন বা পায়ের গোড়ালিতে ব্যথা হচ্ছে, তখন কিন্তু আমরা ওই রোগীর ক্ষেত্রে আলাদা করে সোরিয়াটিক আর্থ্রাইটিসটা সন্দেহ করি। এই যে সোরিয়াটিক আর্থ্রাইটিস আপনারা ডায়াগনোসিস করেন, এই রোগটা নির্ণয়ের জন্য আপনারা কি ধরনের পরীক্ষা দিয়ে থাকেন রোগীকে? আমরা এই যে আপনাকে যেটা বললাম যে তার লক্ষণ, তার কিছু শারীরিক পরীক্ষা দিয়ে অনেকখানি কিন্তু আমরা রোগটা নির্ণয় করতে পারি। এর বাইরে আলাদা করে যে কোনো আর্থ্রাইটিস নির্ণয়ের জন্য আমরা যে পরীক্ষাগুলো করি, এর মধ্যে কিছু সাধারণ টেস্ট করি আমরা। এর মধ্যে একটা হচ্ছে রক্তের CBC নামে একটা পরীক্ষা করি, ওখানে আমরা তার ESRটা কখনো কখনো বেশি পাই। এছাড়া তার CRP আর একটা টেস্ট করি, ওটা শরীরে যদি প্রদাহ থাকে ওই ক্ষেত্রে CRPটা বেশি থাকে। এছাড়া আমরা সোরিয়াটিক আর্থ্রাইটিস যখন পাই, তখন এটা কি সোরিয়াটিক আর্থ্রাইটিসের কারণে হচ্ছে নাকি অন্য কোনো আর্থ্রাইটিস থেকে হচ্ছে, এটা বোঝার জন্য আমরা RA, NTCCP এই পরীক্ষাগুলো করি। মূলত এই পরীক্ষাগুলো যদি পজিটিভ আসে তখন আমরা রিউমাটয়েড চিন্তা করি, নেগেটিভ আসলে আমরা সোরিয়াটিক আর্থ্রাইটিসই চিন্তা করি। এছাড়া সোরিয়াটিক আর্থ্রাইটিসে আর একটা জিন স্টাডি করি আমরা, যে পরীক্ষাকে বলা হয় HLA-B27। এছাড়া আরও কিছু এক্সরে করি, আক্রান্ত জয়েন্টের এক্সরে করি, কোমরের স্যাক্রোআইলিয়াক জয়েন্ট নামে একটা জয়েন্ট থাকে, সেই জয়েন্টের একটা এক্সরে করি। কখনো কখনো MRI নামে একটা পরীক্ষা আছে, যেটা আমরা করা লাগতে পারে কিছু রোগীর ক্ষেত্রে। কোনো রোগী আছে যে বুঝতে পারে ব্যথা হচ্ছে,
দিনের এই সময়টায় ব্যথা হয়, ব্যথাটা সহ্য করতে করতে আসলে এমন পর্যায়ে চলে যায় যে সে অপেক্ষা করে কখন রাতটা ফুরাবে, আমার ব্যথাটা কমবে, কিংবা কখন আমার এই সময়টা শেষ হবে, আমি ব্যথা শেষ হবে, কিন্তু কোনো চিকিৎসা নেয় না। চিকিৎসা না করাতে এমন অবস্থায় গিয়ে পৌঁছে যে তার পিঠের মেরুদণ্ড কিংবা শরীরের যে কোনো জায়গার হাড় বেঁকে যায় বা শক্ত হয়ে যায়। এই নিয়ে যদি আমাদের জন্য কিছু বলেন স্যার। একদম, মানে যাদের এই দীর্ঘকালীন যে ব্যথা থাকে, এটা শুধু ব্যথা না, কিন্তু যখন একটা গিরায় ব্যথা হয় বা অনেকগুলো গিরায় ব্যথা হয়, সেই গিরার কিছু পার্মানেন্ট, মানে একদম অপরিবর্তনশীল কিছু পরিবর্তন বা ক্ষতি হয়ে থাকে। এটার ইফেক্ট হচ্ছে তাদের গিরাগুলো বাঁকা হয়ে যায়। ওনারা যে হাত দিয়ে যে কাজগুলো করতে পারেন, খাওয়া দাওয়া, রান্না বান্না, লেখালেখি, এগুলো ওনারা করতে পারেন না। যেমন স্পন্ডাইলো আর্থ্রাইটিস বা অ্যানকাইলোজিং স্পন্ডাইলো আর্থ্রাইটিস নামে একটা বললাম, সেই বাতটার ক্ষেত্রে তাদের মেরুদণ্ড কিন্তু অনেকটা শক্ত হয়ে যায়, অনেকটা বাঁশের মতো শক্ত হয়ে যায়। আমরা এক্সরে করলে একসাথে আমরা একটা পরিবর্তন পাই, যেটাকে আমরা ব্যাম্বু স্পাইন বলি। উনি দেখা যাচ্ছে সাধারণ চলাফেরা, উঠা বসা, শোয়া, এগুলো কিন্তু ওনার জন্য অনেক কঠিন হয়ে যায়। তো এই অল্প ব্যথাকে আপনি ধরেন রুগীরা যখন ওনারা পাত্তা দেন না, এটা কিন্তু দীর্ঘস্থায়ী, কিন্তু উনি একটা ক্ষতির দিকে যাচ্ছেন। এটাই আমরা রুগীদেরকে বলে থাকি যে আপনি এই ব্যথাকে পাত্তা দিচ্ছেন না, কিন্তু এটা চিকিৎসা না নিলে কিন্তু আপনার দীর্ঘস্থায়ী অনেকগুলো সমস্যা হবে। আর আর্থ্রাইটিস মানে যে শুধু গিরায় ব্যথা তা কিন্তু না। আর্থ্রাইটিস হলে কিন্তু রুগীর তার হার্টের, কিডনির অনেকগুলো রোগ হওয়ার সম্ভাবনা থাকে। ওই ক্ষেত্রে শুধু ব্যথার ওষুধ খেয়ে ব্যথা কমিয়ে রাখাটা সমাধান না, ওই ক্ষেত্রে কিন্তু এই পুরো রোগেরই রোগ নিয়ন্ত্রণকারী রোগের ওষুধ খেয়ে রোগটাকে নিয়ন্ত্রণ করাটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে রোগ নিয়ন্ত্রণের পুরো ব্যাপারটা আপনি আমাদেরকে বললেন, এই রোগগুলো নিয়ন্ত্রণ করার জন্য আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এখন আসলে আধুনিকভাবে কি কি প্রযুক্তি এসেছে বা কি কি মেশিন এসেছে যেটা দিয়ে আপনারা খুব সহজে রোগ নির্ণয় করেন এবং রোগীদের ব্যবস্থা দিতে পারেন? আর্থ্রাইটিস শনাক্তের জন্য যে পরীক্ষাগুলো প্রয়োজন হয় সবকটি মোটামুটি আমাদের বাংলাদেশে পাওয়া যায় বা হয়। ঢাকায় তো অবশ্যই, এবং চট্টগ্রামেও কিন্তু অলমোস্ট, আমি যেখানে প্র্যাকটিস করি ওখানেও সব অলমোস্ট পরীক্ষাগুলো হয়। খুব রেয়ার একটা দুটো পরীক্ষা আমাদের বাংলাদেশে হয় না, এগুলো আমাদের অনেক ক্ষেত্রে আউটসোর্সিং করে বাইরে থেকে করাতে হয়, দেশের বাইরে থেকে করাতে হয়। তো আধুনিক প্রযুক্তির মধ্যে যেটা বলবো যে অনেকগুলো অ্যান্টিবডি আমাদের করতে হয় বাতরোগ নির্ণয়ের জন্য। সেই অ্যান্টিবডিগুলো কিন্তু এখন বাংলাদেশে হয়। ইভেন আজকে থেকে 15 বছর আগেও কিন্তু এগুলো হতো না, বা 10 বছর আগেও হতো না। এছাড়া আমরা বাতরোগের জন্য আগে এমআরআই, যে মেশিন দিয়ে আমরা এই রোগগুলো শনাক্ত করি, এমআরআই দিয়ে, এটা কিন্তু আগে সব জায়গায় ছিল না, বড় বড় শহরগুলোতে ছিল। এখন তো এমআরআই একটা শহরের মধ্যে অনেকগুলো ল্যাবের মধ্যে ল্যাবেই দেখা যাচ্ছে এমআরআই করা যায়। তো এছাড়া আরও কিছু জেনেটিক স্টাডি করে আমরা অনেক সময় বাত ধরার চেষ্টা করি, যেমন HLA-B27 আমি আগেও একবার বললাম, ওই পরীক্ষাও কিন্তু এখন সব জায়গায় মোটামুটি হয়। তার মানে মোটা দাগে বলা যায় যে আমাদের রোগ ধরার জন্য এবং কার্যকরী চিকিৎসা দেওয়ার জন্য যে পরীক্ষাগুলো দরকার হয় তার অনেকখানি কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এই যে আধুনিক চিকিৎসাগুলো দিচ্ছেন, তার মধ্যে বিশেষ কোনো চিকিৎসা কি আছে যেটার মাধ্যমে আমাদের ত্বক, জয়েন্ট উভয় একসাথে ভালো থাকে? আমাদের উদ্দেশ্য থাকে, একটা বাতরোগের যখন চিকিৎসা করি তখন উদ্দেশ্য থাকে সেই রোগের কারণে তার শরীরে যেখানে যেখানে আক্রান্ত হচ্ছে তার পুরোটাই যেন নিয়ন্ত্রণ হয়। তো আমরা বাতরোগের ক্ষেত্রে চিকিৎসা যেটা করি, যে প্রথমে রোগীকে বুঝাই যে তার দীর্ঘ সময় যে চিকিৎসা চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার ব্যাপারে বুঝাই। অনেক সময় হয় কি উনি অল্প সময় ওষুধ নেওয়ার পর একটু ভালো অনুভূতি হলে কিন্তু ওষুধ ছেড়ে দিচ্ছেন। তো আমরা রুগীদেরকে বুঝাই যে না, আপনাকে এই ওষুধ কিন্তু কন্টিনিউ করতে হবে। এরপর হচ্ছে আমরা রুগীকে ভ্যাকসিনেট করি। আমি আসলে মোটা দাগে পুরো চিকিৎসার ব্যাপারে একটু বলছি, তাতে আমার মনে হচ্ছে রুগীরা কিছুটা উপকৃত হবেন। তো এরপর আমরা রুগীদেরকে ভ্যাকসিন দিই। ভ্যাকসিন দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা বাচ্চা যখন নিয়ন্ত্রণ করার জন্য কিছু ওষুধ দিই, তাতে কিন্তু তার শরীরে ইনফেকশন হওয়ার ঝুঁকি বেড়ে যায়। এছাড়া রোগের কারণেও কিন্তু এই ঝুঁকিটা অলরেডি বেশি থাকে। এরপর আমরা কিছু লক্ষণভিত্তিক চিকিৎসা দিই, যেমন কখনো কখনো একটা নির্দিষ্ট সময়ের জন্য ব্যথার ওষুধ দিয়ে থাকি, এবং সেই ব্যথার ওষুধটা একটা নির্দিষ্ট সময় দেওয়ার পর ব্যথা কমে গেলে আমরা বন্ধও করে দিই। আপনি যে প্রশ্নটা আমাকে করলেন যে সোরিয়াসিসের সব কিছু ধরে চিকিৎসা করার জন্য কোনো ওষুধ আছে কিনা, ওই ক্ষেত্রে একটা ওষুধ পাওয়া যায় যেটাকে বলা হয় IL-17 ইনহিবিটর, মানে ইন্টারলিউকিন 17 ইনহিবিটর, যেটা যেমন সেকুকিনিম্যাব নামে একটা ওষুধ আছে, যেটা একজন সোরিয়াটিক আর্থ্রাইটিসের রোগী যার সোরিয়াসিস আছে, নোকে পরিবর্তন আছে, উনি যদি এটা নেন তার ক্ষেত্রে কিন্তু এই ওষুধগুলো শরীরের প্রত্যেকটা যেসব জায়গায় এই রোগ প্রকাশিত হচ্ছে সব জায়গায় এই রোগটা নিয়ন্ত্রণ করার সম্ভাবনা থাকে। আমরা প্রথমেই বলেছি স্যার, বাতরোগ বা ব্যথাজনিত যে রোগগুলো, এগুলো অনেকটা বংশগত কারণে আসে। এখন অনেকের বাবা মারই থাকে বা অনেকের দাদু দাদা সবার অনেকেরই আছে। তারা পরের জেনারেশন যদি নিজে থেকে আগ্রহী হয়ে জানতে চায় যে আমার কোনো এটা হবে কিনা, যেহেতু এটার অবস্থাটা বা পরবর্তী দিকে দেখা যাচ্ছে লেট স্টেজে ধরা পড়লে এটা অনেকখানি ভয়াবহ পর্যায়ে চলে যায়,
ওনারা যদি আগে থেকে জানতে চান যে আমি টেস্ট করে জানতে পারবো আমারও হচ্ছে কিনা, বা আমি প্রাইমারি অবস্থা থেকেই চিকিৎসাতে যেতে পারবো, এ ধরনের কোনো টেস্ট কি আছে? এটা একটা ভালো কোয়েশ্চেন। আমি বলবো এই প্রশ্নটা আমাদের রুগীরা করেন। যখন রুগী তার মাকে নিয়ে আমার কাছে এসছেন, উনি জিজ্ঞেস করেন এই রোগ কি আমার হবে কিনা, বা অনেক মা যখন আসেন উনি জিজ্ঞেস করেন যে আমার পরবর্তী প্রজন্ম, আমার ছেলে মেয়েদের এই রোগটা হবে কিনা। আমি বলবো সব বাত বা আর্থ্রাইটিস কিন্তু পারিবারিকভাবে হয় না। অল্প কিছু আর্থ্রাইটিস থাকে যেগুলো পারিবারিকভাবে হয়। এর মধ্যে সোরিয়েটিক আর্থ্রাইটিস, স্পন্ডাইলো আর্থ্রাইটিস নামে যে বাতটার কথা বললাম এটা হয়। তো পরবর্তী কারো মানে ছেলে বা মেয়ে হোক বা তার আত্মীয় মানে যিনিই হোক না কেন, ওনার ক্ষেত্রে যদি শরীরে কোনো লক্ষণ না থাকে আমরা আগেভাগে কোনো টেস্ট করি না। যখন তার ক্ষেত্রে এই ধরনের বাতের মতো লক্ষণ প্রকাশ পায় তখনই আমরা মূলত পরীক্ষাটা করি। তো আমি এই ক্ষেত্রে যেটা বলে রাখা ভালো সেটা হচ্ছে বাবা মার বাত থাকলেই যে ছেলে মেয়ের বাত হবেই এটা কিন্তু না। কিন্তু ছেলে মেয়ের যদি একই ধরনের লক্ষণ প্রকাশ পায় তখন আমরা পরীক্ষাগুলো করি। পরীক্ষা করে তাকে আরেকজন নতুন রোগী হিসেবে আমাদের চিকিৎসা দেওয়া লাগে। মানে আগেভাগে রোগ থামিয়ে দেওয়ার জন্য এখানে আগেভাগে পরীক্ষা করে ফেলে রোগ ধরে ফেলবো এরকম না। ওরকম কোনো নির্ণয়ের ব্যবস্থা এখনো আসেনি? না, আছে, কিন্তু আমরা এটা করি না। ধন্যবাদ স্যার আপনাকে। আমাদের আজকের আয়োজনের আপনার যে উত্তরগুলো দিয়েছেন তাতে আমরা কিন্তু অনেক উপকৃত হয়েছে, আমাদের বাত রোগীরা বিশেষভাবে উপকৃত হয়েছে। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন RTVর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নিভিয়ান। আজকের মতো এখানেই বিদায় নিব। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, অবশ্যই RTVর সাথেই থাকুন।